জামায়াতের ভাগ্য নির্ধারণের রায় পড়া চলছে আপিল বিভাগে। পক্ষে গেলে ভোটের মাঠে ফিরতে আর কোনো বাধা থাকবে না দলটির। সকাল 9:30টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় পড়া শুরু হয়। রায় পক্ষে গেলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন আদালত। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের 22 অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন, অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে 4 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে নিহতরা সবাই একই পরিবারের। স্থানীয়রা জানায় মধ্যরাত থেকে বিরতিহীন বৃষ্টিপাত হচ্ছে। এতে একটি পুরাতন টিলা ধসে বাড়ির ওপর পড়লে চাপা পড়ে 4 জন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে, কিন্তু ব্যাহত হওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এটা কংক্রিটের ঘর ছিল। ইট সরিয়ে আমাদের আর্মি প্রশাসন এবং পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ছিলেন, তাদের সমন্বয়ে স্থানীয় লোক ছিলেন। ওনাকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবত আমরা উদ্ধার কার্য করে ওনাকে সফলতার সহিত মৃত ব্যক্তি আমরা উদ্ধার করি, বাট আমরা 4 জনকে উদ্ধার করতে সক্ষম হই, 2 জন পুরুষ 2 জন মহিলা। দর্শক, টানা বৃষ্টিতে সিলেটে টিলা ধসে 4 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, এই মুহূর্তে সবশেষ কি খবর আছে আপনার কাছে? দেখুন, সিলেটে কিন্তু টানা বর্ষণে কিন্তু প্রায় কিলাদশ নামে। আপনি জানেন হয়তো গত বছর কিন্তু 3 জুন একই পরিবারের 3 জন মারা গিয়েছিলেন নগরীর মেজর টিলা এলাকায়। আজ ঠিক তেমনি আরেকটি ঘটনা ঘটলো সিলেটের গোলাপগঞ্জে। সেখানে একই পরিবারের 4 জন মারা গিয়েছেন এবং ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সবার আন্তরিক সহযোগিতায় কিন্তু 2 ঘন্টার টানা তৎপরতায় তাদেরকে উদ্ধার করা হয় এবং তাদের লাশ কিন্তু পার্শ্ববর্তী একটি ঘরে রাখা হয়েছে। আমাদেরকে তাদের পরিবারের যারা আত্মীয়স্বজন রয়েছেন তারা জানিয়েছেন যে বাদ আসর তাদেরকে তাদের যে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে তাদেরকে দাফন করা হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারা আসছিলেন। তারা তাদের দাফন কাফনের জন্য নগদ 50,000 টাকা তারা দিয়েছেন। পরবর্তীতে হয়তো তারা আরো দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা পুলিশের সাথে আলাপ করেছি। পুলিশ বলেছে যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, সেই কারণে তারা মানবিক দিক বিবেচনা করে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন এবং বাকি প্রক্রিয়া তারা আসলে চালিয়ে যাচ্ছেন। আমরা এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসছিলেন, তিনি বলছেন গত কয়েকদিন ধরে সিলেটে যেহেতু টানা বর্ষণ হচ্ছেন তারা প্রায়ই মাইকিং করে যাচ্ছিলেন পুরো এলাকা জুড়ে, অর্থাৎ যারা টিলার পাদদেশে থাকেন তাদেরকে সরিয়ে যাওয়ার তারা বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু আসলে কেউই তাদের বসত বাড়ি থেকে নিরাপদে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। এই কারণে আসলে গতকাল রাতে কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং একই পরিবারের 4 জন কিন্তু মাটি চাপায় মারা যান। প্রথমে 3 জনের মরদেহে দেখতে পান স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী এসে আরেকজনের মরদেহ উদ্ধার করে, মোট 4 জনকে তারা উদ্ধার করে। তো জয়, আমার কাছে এই ছিল গোলাপগঞ্জের লক্ষ্মীনাবাদ এলাকা থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। নোয়াখালীর মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এখনো 3 জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে নৌ, পুলিশ ও কোস্টগার্ড। তবে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। গতকাল ভাসানচর থেকে নোয়াখালী যাওয়ার পথে 39 জন যাত্রী নেয় ট্রলারটি। এ সময় নদীতে থাকা মাছ ধরার ট্রলার এগিয়ে এসে 31 জনকে জীবিত উদ্ধার করে। মারা যান গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে আজ। তারই শুনানি সরাসরি সম্প্রচার করা হবে। শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গেল 12 মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধেও আনা হয় 5টি অভিযোগ।
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের এক সেমিনারে চিফ প্রসিকিউটর জানান, ডিসেম্বরের মধ্যে হত্যাযজ্ঞের বিচারে দৃশ্যমান অগ্রগতি হবে। দর্শক, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এতে ভোটের মাঠে আর কোনো বাধা থাকলো না দলটির। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সবশেষ কি খবর আছে? জয়ী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ কিছুক্ষণ আগে রায় দিয়েছেন জামাতের যে নিবন্ধন বাতিল করেছিল ইলেকশন কমিশন 2018 সালে একটি হাইকোর্টের রায়ের ভিত্তিতে 2018 সালে হাইকোর্ট একটি রায় দিয়ে জামাতের নিবন্ধনটাকে অবৈধ করেছিলেন। সেই রায়টি সরাসরি বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে যেই 2018 সালে যে নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন সেই বিষয়ে সেটিকেও অবৈধ বলেছেন। সব মিলিয়ে এখন জামাতের যে ভোটের মাঠে ফেরার যে লড়াই সেটি আজকে থেকে শুরু হয়ে গেল। আর দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে একটি অবজারভেশন চেয়েছিল জামাতের আইনজীবীরা যে তাদের প্রতীক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আপিল বিভাগ বলেছেন এটির বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দেবেন না, এটির সিদ্ধান্ত একান্তই নির্বাচন কমিশনের এখতিয়ার। প্রতীক কাকে কী প্রতীক দেবে সেটা নির্বাচন কমিশন বুঝবে। তবে আমরা এখন বলতে পারি 2008 সালে জামাতকে যে নিবন্ধন দিয়েছিল, প্রাথমিকভাবে জামাত নিবন্ধন পেয়েছিল, এরপর 2009 সালে একটি রিট পিটিশন করা হয়। রেজাউল চাঁদপুরীর নেতৃত্বে 19 জন ব্যক্তিকে রিট করেছিলেন। এরপর 2019 সালে রুল দেওয়া হয়েছিল জামাতের নিবন্ধন কেন অবৈধ নয়, সেটিরই চূড়ান্ত নিষ্পত্তি হয়েছিল 2013 সালে। সেখানে জামাতের নিবন্ধন অবৈধ করে রায় দেওয়া হয়েছিল। হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ রায় দিয়েছিলেন, কিন্তু এই বৃহত্তর বেঞ্চের এই রায়টিকেই ভিত্তি ধরে 2018 সালে তৎকালীন চেম্বার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এটিকে ভিত্তি ধরে এটিকে ধরেই জামাতের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই এই রায়টি জামাতের নিবন্ধনটিকে অবৈধ করে দিয়ে ইসি সচিব তৎকালীন হেলাল উদ্দিন এটি গেজেট প্রকাশ করেছিলেন যে জামাতের নিবন্ধনটি অবৈধ। সেটির উপর ভিত্তি করে জামাত কিন্তু পরবর্তীতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। রাজনীতির মাটিতে আন্ডারগ্রাউন্ডে ছিল, কিন্তু কখনোই জামাত আর নির্বাচন করতে পারেনি। তো আজকের রায়ের পর জামাতের আইনজীবীরা আমরা কথা বলেছিলাম, তারা বলছে তারা এখন ভোটের মাঠে ফিরতে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি তারা করবেন। আর আরেকটি বিষয়, প্রতীকের বিষয়ে জামাত এখন এই মুহূর্তে জামাতের যে সিদ্ধান্ত সেটি হলো তারা এখন এই যে নির্বাচন কমিশন যে প্রতীক তাদেরকে বাদ দিল সেটির একটি আইনি ব্যাখ্যা চেয়ে তারা নোটিশ দেবেন। লিগাল নোটিশের পর্যায়ে তারা নির্বাচন কমিশনের কাছে যাবেন এবং নির্বাচন কমিশনের কাছে তারা তাদের দাঁড়িপাল্লার প্রতীক ফেরত যাবেন। এক্ষেত্রে তারা আপিল বিভাগে যে যুক্তিগুলো তুলে ধরেছিলেন যে আমাদের দেশের যে গ্রাউন্ডে তাদের দাঁড়িপাল্লার প্রতীকটি বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্টের একটি রেজলিউশনের ভিত্তিতে, তো তারা বলছেন যে দেশের অন্য আরও অনেক জায়গার দাঁড়িপাল্লার প্রতীক রয়েছে, বার কাউন্সিলে রয়েছে, আর অন্য জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে তারা বলবেন যে ইসিকে তারা নতুন করে নোটিশ দিয়ে তারা দাঁড়িপাল্লার প্রতীকটি নির্বাচন কমিশন থেকে ফেরত যাবেন। তবে আপাতত আজকের এই রায়ের ফলে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরে জামাতের রাজনীতিতে ফিরতে, ভোটের মাঠে ফিরতে আর কোনো আইনি বাধা রইল না। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রোববার রাত 2টায় নগরীর পায়রা চত্বরের ঘটনা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে তিনি সেনাবাহিনীর সাথে কথা বলেন। ছেড়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এ সময় সার্জিস আলম বলেন, জিএম কাদের বাড়িতে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ওইটুকু পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো, মানে ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। বরং আমরা প্রত্যাশা করি যে তাদেরকে যদি যে কোনো টাইমে, দিনের বেলা, অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়, সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য। কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম সাগর বেষ্টিত একটি দ্বীপ। কক্সবাজার জেলার অন্তর্গত এই দ্বীপটি সমুদ্রের মাঝে আলাদা সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে তা এখনও বেশিরভাগ পর্যটকদের কাছে অজানা। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দ্বীপের প্রকৃত সৌন্দর্য এবং সম্ভাবনাগুলো যদি বিশ্ববাসীর সামনে নিয়ে আসা যায়, তাহলে এটি হতে পারে এক অতুলনীয় পর্যটন গন্তব্য। দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন।
বঙ্গোপসাগরের বুকে ৬০০ বছর ধরে জেগে আছে কুতুবদিয়া দ্বীপ। পর্যটনের শহর কক্সবাজারের উত্তর পশ্চিমে পর্যটন সম্ভাবনার আরেক আয়োজন ১৬ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের বালুকাবেলা কিংবা ঝাউবনের হাতছানি। মনোহরিণী কুতুবদিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এমন নানা উপাদান। এখানে পরিকল্পিতভাবে পর্যটন বিকাশ না ঘটলেও অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। প্রথমবারের মতো আসছি, এসে যেভাবে দেখতেছি এখানে পরিবেশটা খুব সুন্দর। এখানে আশেপাশে ময়লা আবর্জনা এরকম কোনো অবস্থা নাই। আবাসন সহ অবকাঠামোর দিক দিয়ে যদি আরো একটু উন্নত করা হয় তাহলে আমাদের মতো যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের জন্য সুবিধা হয়। দেশে প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও হয়ে উঠেছে কুতুবদিয়ার অন্যতম আকর্ষণ। এছাড়া লবণ চাষের প্রক্রিয়া নিয়ে যাদের কৌতূহল আছে, জায়গাটি তাদের জন্য উপভোগ্য বটে, যেখানে দেখা মেলে লবণ তৈরির নানান প্রক্রিয়া। অন্যদিকে কুতুব আউলিয়ার দরবার শরীফও ছুটে আসেন অনেকে। প্রতি বছর ৭ ফাল্গুন এখানে জমায়েত হয় লাখো ভক্তের। আমাদের দরবারের পক্ষ থেকে দাবি করবো যেন কুতুবদিয়া দুইটা জিনিস, একটা হচ্ছে বেড়িবাঁধ এবং আমাদের জন্য ব্রিজ হয় এটা। তবে পর্যটনের নানা সম্ভাবনা থাকলেও তা নিয়ে যেন ভাবনা নেই প্রশাসনের। স্থানীয়রা বলছেন, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ দ্বীপে বিকাশ ঘটবে পর্যটনের। পাবলিক টয়লেট, তারপরে যাতায়াত ব্যবস্থা উন্নত, এই ব্যবস্থাগুলো ইনশিওর করলে আমি মনে করি মানুষজনের সুবিধা হবে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। কুতুবদিয়াতে এখনও পর্যন্ত আপনার পর্যটনের জন্য অপার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটা প্রচারের জন্য আমরা সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছি। পর্যটন উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। আমরা আগামী দিনে সম্ভাবনাময় পর্যটন উদ্যোক্তার বিকাশ ঘটবে এবং আমরা প্রয়োজনীয় যে অ্যান্সিলারি ফ্যাসিলিটিসগুলো আছে, গভর্নমেন্ট সার্ভিসেসগুলো আছে, সেগুলো আমরা এনশিওর করব। লবণ চাষে নির্ভরশীল হয়ে পড়া কুতুবদিয়াবাসীর প্রত্যাশা, পর্যটনের উন্নয়নের মধ্য দিয়ে এ দ্বীপে তৈরি হবে জীবিকার নতুন উৎস। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। দর্শক, জামাতের নিবন্ধন নিয়ে কথা বলছেন আইনজীবীরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 32 জনের। এ নিয়ে মাস জুড়ে প্রবল বর্ষণে দেশ জুড়ে প্রাণহানি 100 ছাড়িয়েছে। শুধু শেষ 2 সপ্তাহে 75 মৃত্যু দেখেছে কর্ণাটক। মে মাসের বৃষ্টিপাতে 125 বছরের রেকর্ড ভেঙেছে রাজ্যটি। আবহাওয়া বিভাগ বলছে, এবছর স্বাভাবিকের চেয়ে 150% বেশি বৃষ্টিপাত হয়েছে কর্ণাটকের 31 জেলায়। ক্ষতিগ্রস্ত প্রায় 2500 গ্রাম।
ভেঙে পড়েছে ১৫০০-এর বেশি ঘরবাড়ি। এছাড়া শনিবার অরুণাচলে ৯ জন ও আসাম, মিজোরাম, মেঘালয়ে ঝরেছে আরও ২০টি প্রাণ। এবছর ভারতে মৌসুমের আগেই শুরু হয়েছে অতিবর্ষণ। দর্শক, এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।